এক নোবেল বিজয়ী, হাজার কোটি টাকার দুর্নীতি এবং ক্ষমতার পেছনে কূটনীতিক খেলা। আজ আমরা দেখব কিভাবে এই তিনটি মিলে তৈরি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত অধ্যায়। অপেক্ষা না করে দেখে নিন, কারণ এখানে আবেগ, আইন আর রাজনীতি সব মিলিত। আওয়ামী লীগ শুধু প্রকাশ্যেই আসছে না, ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন। আওয়ামী লীগপন্থীরা গুনে গুনে 4টি অপরাধের কারণে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার নেতৃত্বাধীন সরকারের যারা উপদেষ্টা ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সম্প্রতি অনলাইনে প্ল্যাটফর্মে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিখ্যাত অধ্যাপক কার্জন বলেন, ইউনূস অ্যান্ড গঙ্গের বিচার হওয়া উচিত কয়েকটি কারণে। একটি সংবিধান লঙ্ঘন, আরেকটি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করায়, এবং ডক্টর ইউনূস ইউএস এর সঙ্গে যেসব চুক্তি করেছে সেসব চ্যালেঞ্জ করে আরেকটি মামলা করা যেতে পারে। তিনি বলেন, আরেকটি মামলা আমি করব, সেটা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বর বাড়ি ভাঙচুর নিয়ে। এখানে যে দুষ্প্রাপ্য ডকুমেন্ট ছিল, যে সমস্ত এভিডেন্স ছিল, সেটি দেশি বিদেশি কার ইন্ধনে বারবার ভাঙা হলো, এবং অন্তর্বর্তী সরকারের কারা ভেতর থেকে এটি হতে দিলেন। সেখানে পুলিশ সেনাবাহিনী কেন গেল না, সেটা নিয়ে একটা মামলা করব। 1.5 বছর 133টি অধ্যাদেশ জারি করা হয়েছে উল্লেখ করে কার্জন বলেন, গত 18 মাসে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছে, যা অস্বাভাবিক বিষয়। এই সংক্রান্ত বিবিসির একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, 133টি অধ্যাদেশের মধ্যে 132টি অধ্যাদেশই অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী কোনো শিক্ষক যখন এমন হুঁশিয়ারি দেন, তখন বিষয়টি আর কম গুরুত্বপূর্ণ থাকে না। বিশেষ করে বিএনপি সরকারের মধ্যেও ইউনূস সরকার নিয়ে বেশ বিব্রতবোধ খেয়াল করা যাচ্ছে। প্রধান প্রসিকিউটর পদ থেকে বাদ দেওয়া হয়েছে তাজুল ইসলামকে। আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে নিজের করে নেওয়া কিংবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে ইউনূসের নিয়োগকৃত ডক্টর আহসান এইচ মুন্সিকে বিদায় করে দেওয়া, সবকিছুই যে একই সূত্রে গাঁথা সেটা পরিষ্কার। এই সুযোগে ডক্টর ইউনূসের প্রতি ক্ষোভ রাগটা ক্যাশ করে নিতে নতুন উদ্যমে মাঠে নেমেছে যেন আওয়ামী লীগ। প্রশ্ন হলো, সত্যিই কি ডক্টর ইউনূসকে মামলায় ফাঁসানো যাবে, কিংবা ইউনূস কি এমন কিছু করে গেছেন যার ফলে দেশদ্রোহী আখ্যা দিয়ে জেলে ভরে দেওয়া যাবে? দেশকে কেমন শাসন করেছেন আসলে ভদ্রলোক? বিশ্লেষণ কি বলে দেখা যাক। ডক্টর ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন, তখন দেশের মানুষের প্রত্যাশা ছিল পাহাড় সম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর একজন নোবেল জয়ীকে ত্রাণকর্তা হিসেবে দেখছিল সবাই। কিন্তু গত 18 মাসের শাসনকালে ময়না তদন্ত করতে গেলে দেখা যায় চিত্রটা বেশ হতাশাজনক। দেশ পরিচালনার ক্ষেত্রে ইউনূসের নিজের একছত্র আধিপত্য এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ এখন প্রবল। খোদ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে বোমা ফাটিয়েছেন। তিনি জানিয়েছেন, ডক্টর ইউনূস দেশে ফেরার পর বিমানবন্দরে বসেই 3 বাহিনী প্রধানের সঙ্গে বসে নিজের ইচ্ছামতো উপদেষ্টাদের খসড়া তালিকা কাটছাঁট করেছিলেন। নিজের পছন্দের এনজিও কর্মীদের ঢুকিয়েছিলেন সেই তালিকায় এবং বাদ দিয়েছিলেন অনেককে। শুধু তাই নয়, ইউনূস সরকারের পুরোটা সময়ই বঙ্গভবনের রাষ্ট্রপতি এক প্রকার অদৃশ্য কারাগারে বন্দী ছিলেন বলেও অভিযোগ রয়েছে। অর্থাৎ শুরু থেকেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়কে পাশ কাটিয়ে নিজের বলয় তৈরি করে ক্ষমতা কুক্ষিগত করেছিলেন ডক্টর ইউনূস। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে মানবাধিকার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। যে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছিল, সেই মানুষের জীবনের নিরাপত্তা তারা দিতে পারেনি। বিশ্লেষকদের মতে গত 1.5 বছরে দেশে মবক্রেসি বা উন্মাদ জনতার কায়েম হয়েছিল। মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী সেভ মব ভায়োলেন্স বা গণপিটুনিতে 3 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। প্রকাশ্যে দিবালোক মানুষকে পুড়িয়ে মারা, ধর্ম অবমাননার ধোঁয়া তুলে পিটিয়ে হত্যার মতো বিভৎস ঘটনাগুলো ইউনূস সরকারের মানবাধিকারের চরম ব্যর্থতার দলিল হয়ে আছে। ইনক্লুসিভ বা অন্তর্বর্তীমূলক বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে উল্টো দেশকে চরমভাবে বিভক্ত করার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে ডেভিল হান্ট বা দানব নিধনের নামে তৃণমূলের লাখ লাখ নেতাকর্মীকে ঢালাওভাবে জেলে ভরে রাখার মতো ঘটনা ঘটেছে। জামিন পাওয়ার মতো মৌলিক মানবাধিকার থেকেও তাদের বঞ্চিত করা হয়েছিল, যা খোদ জাতিসংঘের চোখে মানবতা বিরোধী অপরাধ।
ডক্টর ইউনূসকে বলা হতো গ্লোবাল প্লেয়ার বা আন্তর্জাতিক খেলোয়াড়। তার বৈশ্বিক ভাবমূর্তির কারণে অনেকেই ভেবেছিলেন আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশ এবার বাজিমাত করবে, কিন্তু বাস্তবে দেখা গেছে তার উল্টো চিত্র। ১.৫ বছরে কূটনীতিক স্থিরতা চরমে পৌঁছেছে। প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকলেও আমদানি নির্ভরতা ভারতের সঙ্গে কমানো যায়নি। উল্টো কথার মানে সম্পর্ক আরো বিষিয়ে তোলা হয়েছে। বিশাল জটিলতায় পড়ে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। এমনকি পশ্চিমা দেশগুলো বাংলাদেশের জন্য ভিসা প্রক্রিয়া কঠিন করে দিয়েছে। সবচেয়ে বড় ব্যর্থতা এসেছে রোহিঙ্গা ইস্যুতে। কথা ছিল রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাবেন, কিন্তু উল্টো নতুন করে আরো লাখ দুয়েক রোহিঙ্গা দেশে ঢুকে পড়েছে। আরকান আর্মির আগ্রাসন এবং সীমান্ত চরম নিরাপত্তাহীনতা প্রমাণ করে আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনূস কতটা প্রভাবহীন ছিলেন। অর্থনৈতিক খাতে কিছুটা শৃঙ্খলা ফেরানোর সাময়িক কৃতিত্ব হয়তো এই সরকার পাবে। রেমিটেন্স প্রবাহ বেড়েছে। ব্যাংক খাতে সংস্কারের চেষ্টায় রিজার্ভ $33 বিলিয়ন উন্নীত হয়েছে বলে সরকার দাবি করেছে। কিন্তু মুদ্রার উল্টাপিঠ বড্ড ভয়ঙ্কর। ১.৫ বছরে সরকারের ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৪ লাখ কোটি টাকায়, যার অর্ধেকই বিদেশি ঋণ। দৃশ্যমান কোনো উন্নয়ন না করেই মাত্র ১ বছরে ২.৫ লাখ কোটি টাকার ঋণ কেন নেওয়া হলো, সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। দেশে বিদেশে বিনিয়োগ তলানিতে এসে ঠেকেছে। বেকারত্ব বেড়েছে জ্যামিতি হারে। শিল্প কারখানা বেহাল দশা এবং গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছে। যে বিষয়গুলো ডক্টর ইউনূসকে সবচেয়ে বেশি আইনি ঝুঁকিতে ফেলতে পারে তা হলো দুর্নীতির চাঞ্চল্যকর সব অভিযোগ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের বিরুদ্ধে বিটিসিএল এর 5G অপটিক্যাল ফাইবার প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। ৬৫ কোটি টাকার প্রকল্পকে খুলিয়ে ফাঁপিয়ে ৩২৬ কোটি টাকা রূপ দেওয়া হয়েছিল। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই দুর্নীতির অনুসন্ধানে থামাতে খোদ প্রধান উপদেষ্টার দপ্তরকে ব্যবহার করে দুর্নীতি দমন কমিশনের প্রধানকে তলব করে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে ফয়েজ দেশ ছেড়ে পালিয়েছেন। শুধু তিনি নন, দুর্নীতিতে নাম জড়িয়েছে খোদ প্রভাবশালী উপদেষ্টারাও। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের দুবাইয়ে বিলাসবহুল ফ্ল্যাট থাকার খবরও গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, যা এই সরকারের দুর্নীতির কালো অধ্যায় উন্মোচন করে দেয়। সব মিলিয়ে ডক্টর ইউনূসের ১.৫ বছরের শাসন আমলকে 10-এ মাত্র ৩ নম্বর দিচ্ছেন, অর্থাৎ 5 নম্বরও না। যিনি এসেছিলেন দেশের ত্রাতা হয়ে, তিনি বিদায় নিচ্ছেন একরাশ প্রশ্ন আর বিতর্ক সঙ্গী করে। সাংবিধানিক লঙ্ঘন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বিতর্কিত চুক্তিগুলো নিয়ে এখন যে মামলার প্রস্তুতি চলছে তা নিছক রাজনৈতিক বাগাড়ম্বর নয়। বিগত 18 মাসে ঘটে যাওয়া গুম, হত্যা, মব ভায়োলেন্স, সীমাহীন দুর্নীতি এবং বিচারহীনতার সংস্কৃতির একটি যৌক্তিক আইনি পরিণতি হিসেবে দেখছেন অনেকে। আওয়ামী লীগ এবং তাদের সমমনা এখন সেই পুঞ্জীবিত ক্ষোভকেই আইনি লড়াইয়ের ময়দানে নিয়ে আসতে চাইছেন। ডক্টর ইউনূস সত্যি এসব মামলায় ফেঁসে যাবেন কিনা, নাকি তার বৈশ্বিক প্রভাব তাকে রক্ষা করবে, তার উত্তর হয়তো সময়ের কাছেই তোলা রইল। তবে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি থেকে তিনি এখন দেশের ইতিহাসে অন্যতম বিতর্কিত এক চরিত্রে পরিণত হলেন কিনা, এমন প্রশ্ন আসছে নানা মহল থেকে। কিন্তু এই বিতর্ক ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় লিখেছে। সঠিক, নির্ভরযোগ্য এবং রাজনৈতিক বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন টুডে নিউজ বাংলা। বেল আইকন চালু রাখুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে সুরক্ষিত এবং তথ্যপূর্ণ এবং দ্রুত আপডেটের জন্য। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।